হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেলের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস প্রাইমারি টেটের ইংলিশ পেডাগোগির সাজেশনের ম্যারাথন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। 24শে ডিসেম্বর তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা এবং সেই টেট পরীক্ষায় তুমি যদি ইংলিশ পেডাগোগিতে 15 নাম্বার পেতে চাও এবং তুমি যদি ইংলিশে জিরো হয়ে থাকো, এই ক্লাসগুলো থেকে তুমি কিন্তু ক্লাসগুলো দেখলেই তুমি হিরো হয়ে যাবে। অর্থাৎ এক্সাম হল থেকে হাসি খুশি মুখে এক্সাম দিয়ে বেরিয়ে আসতে পারবে। কারণ তোমাদের এই যে ক্লাসগুলোতে আমি আলোচনা করছি যে টেট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্র এবং সেই সঙ্গে তোমাদের আলোচনা করছি সিটেট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন বারবার এসেছে ইংলিশ পেডাগোগি থেকে, সেই প্রশ্নগুলো আলোচনা করছি। তো তাই তোমাদের এই সাজেশন ক্লাস থেকে আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা এই ক্লাসগুলো থেকেই কমন পেয়ে যাবে প্রাইমারি টেট পরীক্ষায় 100%। ওকে, তাই এই ক্লাসগুলো বেশি বেশি করে দেখো, এক্সাম পর্যন্ত প্র্যাকটিস করো। যে টোটাল এই ক্লাসটা নিয়ে আমি টোটাল 6টি ক্লাস আপলোড করলাম ইংলিশ পেডাগোগির, সেই ক্লাসগুলো বারবার দেখো। আর যারা এখনও বন্ধুদের সঙ্গে শেয়ার করোনি তারা অবশ্যই শেয়ার করো এবং তোমার প্রিয় বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও, এটা অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে যাও, সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে সেশনটি শুরু করি। তো আজকের এই সেশনে তোমাদের সঙ্গে আমি খুবই সহজ বাংলা ভাষা ইংলিশ পেডাগোগিটা তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে তোমরা কনসেপ্ট A to Z বুঝতে পারো। ওকে, তোমাদের এক্সামে যা কিছু কোশ্চেন আসুক না কেন যাতে তোমরা সহজেই অ্যান্সার করতে পারো, তার পুরোপুরি এই ক্লাসের মাধ্যমে তোমাদের আমি বোঝাবো। প্রথমে চলে যাব দেখো রাইটিং, অর্থাৎ আমাদের দেখো যে ল্যাঙ্গুয়েজ স্কিলের যে দেখে নাও লিসেনিং, স্পিকিং এবং রিডিং আর রাইটিং, যে টোটাল যে 4টে স্কিল আছে, এই 4টে স্কিলের রাইটিং স্কিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্কিল। তো রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন দেখো, যে রাইটিংয়ের ক্ষেত্রে জানবে একটা গুড অর্গানাইজেশন প্রয়োজন। অর্থাৎ যে গুড অর্গানাইজেশন মানে কি, যে তোমাকে সমষ্টিগত, মানে তুমি ধরো একটা বাক্য লিখছো, সেই বাক্যটির সাবজেক্ট অবজেক্ট ভার্ব বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে গঠনটা, সেই গঠনটা তোমাকে ভালোভাবে জানতে হবে। অর্থাৎ সেই অনুযায়ী তোমাকে অর্গানাইজেশন করতে হবে শব্দগুলোকে। নেক্সট গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, অর্থাৎ তোমাকে গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটাও প্রয়োজন। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই কম্বিনেশনে লিখতে হবে। ধরে নাও আমি তোমাদের লিখছি যে সৌরভ ইজ এ বয়, অর্থাৎ এখানে যদি আমি ইজের জায়গায় আর লিখে দিতাম তাহলে কি হতো, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি হতো না। তাহলে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি প্রয়োজন রাইটিংয়ের ক্ষেত্রে। এবং ক্লিয়ার পারপোজ প্রয়োজন, অর্থাৎ তুমি কোন উদ্দেশ্যে লিখছো, কি জন্য লিখছো, সেই অবশ্যই তোমার সেই ধারণাটা ক্লিয়ার প্রয়োজন, তবেই তুমি লিখতে পারবে। সঙ্গে লজিক্যালি হতে হবে যাতে আকর্ষণীয় হয় তোমার লেখাটা। তাহলে রাইটিংয়ের ক্ষেত্রে মনে রাখবে, গুড রাইটিংয়ের ক্ষেত্রে এই 4টে আমাদের দিক আছে যেগুলো আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। নেক্সট আমরা চলে যাব টাইপস অফ রাইটিং স্কিল, অর্থাৎ রাইটিং স্কিলের যে টাইপসগুলো কি কি আমাদের দেখে নিতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের আমি আগের ক্লাসে রিডিং স্কিল নিয়ে আলোচনা করেছিলাম, তো আগের ক্লাসটি কে কে করেছো একটু জানিও। ওকে, তো প্রত্যেকে অ্যান্সার করবে, এমসিকিউ আছে দেখে নাও। যে টাইপ অফ রাইটিং স্কিল ভালোভাবে বোঝার চেষ্টা করো, এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে কিভাবে অ্যান্সার করবে। দেখো এখানে কি আছে, এক্সপোজিটরি এটা কি, যে ধরে নাও কোনো একটা জিনিস নিয়ে ডিটেলসে, কোনো একটা জিনিসকে ডিটেলসে লেখা। ধরে নাও কোভিড এলো, অর্থাৎ করোনাকে নিয়ে তুমি যখন ডিটেলসে লিখছো। ওকে, ডেঙ্গু হলো, ডেঙ্গুকে নিয়ে যখন একটা ডিটেলসে লিখছো, তার উৎস কিভাবে হচ্ছে, তার ক্রিয়া প্রতিক্রিয়া কি, তার প্রতিকারের উপায় কি, এই যে ব্যাখ্যা করে যখন যেগুলো লিখছো সেটা হচ্ছে এক্সপোজিটরি। ওকে, রাইটিং স্কিল। নেক্সট দেখে নাও ডেসক্রিপটিভ রাইটিং স্কিল। তো ডেসক্রিপটিভ রাইটিং স্কিলটাকে দেখো, ধরে নাও আমি লিখছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 এবং ধরে নাও ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, এই যে এগুলোকে নিয়ে যখন লিখি অর্থাৎ সেটা নিয়ে বর্ণনা করি, সেগুলোকে আমাদের বলা হয় ডেসক্রিপটিভ। কোনো প্যারাগ্রাফ হতে পারে, এগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে পারসুয়েসিভ রাইটিং স্কিলটা কি, ধরে নাও তুমি কাউকে কোনো অনুরোধ করছো, তাই না? অনুরোধ করার সময় কেমন করো, যে প্রিয়, হ্যাঁ কথাটি শোনো, বা ধরে নাও কোনো কি বলবো, যে তুমি হেড স্যারকে লিখছো, সেখানে মাননীয় লেখো,
তাই তো, বন্ধুকে লিখছো, প্রিয় লিখতে পারো, বা কোনো কমপ্লেন করছো সেক্ষেত্রেও, অর্থাৎ রিকোয়েস্ট, অনুরোধ, কমপ্লেনের ক্ষেত্রে যেগুলো লেখা হয় যেমন চিঠি, এইগুলোর ক্ষেত্রে মনে রাখবে পারসুয়েসিভ রাইটিং স্কিলটা আমরা ব্যবহার করি। নেক্সট হচ্ছে ন্যারেটিভ রাইটিং স্কিল। কোনটা? ন্যারেটিভ রাইটিং স্কিল হচ্ছে কোনো একটা ঘটনাকে নিয়ে লেখা। যেমন রিসেন্টলি হয়েছে কি বলতো, যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। তাহলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে নিয়ে যখন তুমি লিখছো সেগুলো, বা আইসিসি ইভেন্ট যেগুলো, সেগুলোও তোমাদের কিন্তু ন্যারেটিভ রাইটিংয়ের মধ্যে চলে আসছে। যে কোনো একটা যদি ঘটনা হচ্ছে, ধরে নাও এই যে তোমাদের টেট পরীক্ষা নিয়ে, টেট পরীক্ষা কেমনভাবে তোমাদের টেট পরীক্ষাটি অনুষ্ঠিত হলো, কতটা ছাত্রছাত্রীদের সুবিধা হলো, টেট পরীক্ষা যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হলো কি হলো না, তারপরের দিনের নিউজ পেপারে যে বিবৃতিটি পাবে সেটা হচ্ছে ন্যারেটিভ। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিং কি? ধরে নাও ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ তুমি যেখানে ক্রিয়েটিভিটি দেখাতে পারবে, রাইটিংয়ের ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারবে, সেগুলোই সৃজনশীল ক্ষমতা দেখাতে পারবে, সেগুলোই ক্রিয়েটিভ রাইটিং। ধরে নাও আমি বললাম যে আইলা ঝড় নিয়ে লেখো, তো এগুলো দেখো, আইলা ঝড় ক্রিয়েটিভ রাইটিং মনে রাখবে, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিছুটা পুঙ্খানুপুঙ্খ কিছুটা মিল আছে। তো ক্রিয়েটিভ রাইটিং হচ্ছে এগুলো। চলো, যেগুলো তোমার মধ্যে ক্রিয়েটিভিটি দেখতে পাই। নেক্সট আমরা প্রশ্নে চলে যাই, দেখে নাও আজকের ইংলিশ ম্যারাথনের প্রথম কোশ্চেন অ্যান্সার করবে। দে এ প্যাসেজ দেখো, এক্সপ্লেনিং এ প্লেস ইন এ সাচ ওয়ে দ্যাট এ পিকচার ফর্মড ইজ দ্য রিডার মাইন্ড ইজ কল্ড। দেখো, একটা প্যাসেজ ধরে নাও, তোমাদের সামনে ইংলিশও আসবে 24শে ডিসেম্বর। সেই প্যাসেজটা এলো, সেটাকে তুমি এক্সপ্লেন করছো, সেটাকে তুমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছো। ওকে, এ প্লেস, একটা পিকচার আছে ধরে নাও প্যাসেজে, সেই পিকচারকে নিয়ে তুমি এক্সপ্লেন করছো। তো এই যে রিডটা করছো, এই রিডটাকে আমরা কি বলি? ন্যারেটিভ, না এক্সপোজিটরি, না আর্গুমেন্টেটিভ, না ডেসক্রিপটিভ? তাহলে এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে? তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই ডেসক্রিপটিভ। দেখো, যে একটা কি করছি আমরা, প্যাসেজকে পড়ছি, একটা ছবি আছে, সেই ছবি আছে, সেখানে কি আছে, সেখানে এক্সপ্লেন আছে সেই প্লেসের। দেখো, এক্সপ্লেন এ প্লেস, সেই প্লেসের কি আছে, এক্সপ্লেন আছে, সঙ্গে সঙ্গে ছবিও দেয়া আছে। তাহলে এগুলোকে আমরা বলি ডেসক্রিপটিভ, মনে রাখবে। আর ন্যারেটিভ কি বলেছিলাম? ন্যারেটিভের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে লেখা, যুদ্ধ নিয়ে লেখা, এগুলো হচ্ছে ন্যারেটিভ। এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, চলো তাহলে নেক্সট প্রশ্নে চলে যাব। দেখে নাও এরপরে টাইপস অফ অ্যাপ্রোচ। ওকে, আমাদের যে বিভিন্ন যে অ্যাপ্রোচগুলো আছে সেগুলো কি কি? যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ আছে, এগুলো মনে রাখবে। যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচে কি হয়, যে আমাদের ধরে নাও কিভাবে শব্দ বলছো, কিভাবে লিখছো, সেগুলো আমাদের স্ট্রাকচার, হ্যাঁ, সেখানে একটু কাজ দেয়। মানে লেখার ক্ষেত্রে স্ট্রাকচারটা থাকে, তাই না? যে সাবজেক্ট অবজেক্ট, ধরে নাও ইংলিশের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই স্ট্রাকচারে লিখতে হয়। তো লেখার ক্ষেত্রে স্ট্রাকচারটা থাকে। আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে কি হয়, গ্রামার স্কিলের প্রয়োজন হয় না, তোমার দক্ষতা থাকতে হয় কমিউনিকেটিভ করার ক্ষেত্রে অন্যান্য সমস্ত পরিবেশের মানুষের সঙ্গে। আর ফাংশনাল অ্যাপ্রোচটা কি? দেখো, ফাংশনাল অ্যাপ্রোচ কি? যেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, যেগুলো ফাংশনাল ওয়ার্ড, মনে রাখবে। তাহলে ফাংশনাল ওয়ার্ড, সমস্ত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে ফাংশনাল ওয়ার্ড, এগুলো মনে রাখবে। তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের ফাংশনাল ওয়ার্ড পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি ফাংশনাল ওয়ার্ড। হ্যাঁ, টপ ডাউন অ্যাপ্রোচটা কি? ধরে নাও তোমাদের ক্লাসে একটি পিকচার দেখানো হলো, তারপরে একটি ছড়া বলা হলো, তারপরে সেই ছড়াটার থেকে কি বলবো, একটা গল্প বলা হলো, তারপরে আলফাবেট অর্থাৎ তোমাদের যে দেখানো হচ্ছে অক্ষরগুলো, সেগুলো হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। অর্থাৎ টপ ডাউন মানে কি হচ্ছে, সহজ থেকে জটিলের দিকে বা উপর থেকে নিচের দিকে, মানে সহজ থেকে জটিলের দিকে। আর বটম অ্যাপ্রোচ মানে নিচ থেকে উপর দিকে, অর্থাৎ প্রথমে আলফাবেট, হ্যাঁ, প্রথমে কঠিন জিনিসটা, তারপরে স্টোরি, তারপরে পোয়েম, তারপরে পিকচার, অর্থাৎ জটিল থেকে সহজের দিকে যায় বটম আপ অ্যাপ্রোচ। তো তোমাদের টেট পরীক্ষায় কিন্তু এই টপ ডাউন অ্যাপ্রোচ বা বটম আপ অ্যাপ্রোচ বা ফাংশনাল, এই যে জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হবেই, এটা আমি তোমাদের কনফার্ম বলে দিতে পারি। নেক্সট আমরা চলে যাব, দেখে নাও নেক্সট প্রশ্ন, দেখে নাও এ সেট অফ নেক্সট প্রশ্ন, যে অ্যাজাম্পশন, এ সেট অফ অ্যাজাম্পশন হুইচ এক্সপ্লেন দি ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সেট অফ স্ট্রাকচার রুলস অ্যাজ নোন। দেখে নাও, এখানে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার বা রুল সম্পর্কে এখানে বলা হয়েছে। এটাকে আমরা কি বলবো? যেখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার বা রুলকে নিয়ে
সেখানে আমরা বলি সেটা কোথায়? তো দেখো, অবশ্যই আমরা স্ট্রাকচারাল অ্যাপ্রোচে ল্যাঙ্গুয়েজের রুলকে নিয়ে আলোচনা করি, তাই না? তাহলে এখানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে, কমিউনিকেটিভ নয়, ইনপুট অ্যাপ্রোচও নয়, তাই না? চলো নেক্সট প্রশ্নে চলে যাই। দেখে নাও নেক্সট প্রশ্ন, যে এ টিচার অফ ক্লাস 5, দেখো ক্লাস 5 মানে এটা দেখো অন্যান্য রাজ্যে কি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি লেভেলটা আছে, কিন্তু আমাদের রাজ্যে 4 পর্যন্ত আছে, যাই হোক। তো এ টিচার অফ ক্লাস 5 কন্ডাক্ট এ ডিকটেশন অ্যাক্টিভিটি, দেখো একটা ডিকটেশন অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, অর্থাৎ শ্রুতিলিপি যেগুলোকে বলা হয় সেই তোমার অ্যাক্টিভিটিটা দেয়া হয়েছে, মনে রাখবে। তো এরপরে দেখে নাও কি হয়েছে, যে 5 সেন্টেন্স 5 or 6 ওয়ার্ড she reads out sentence 2 times, ask her learner listen carefully, write the sentence dictated, অর্থাৎ তিনি কি বলছেন, যে একটা সেন্টেন্স বলছে এবং তার ধরে নাও 5 নম্বর ওয়ার্ড বা 6 নম্বর ওয়ার্ড যেগুলো, সেগুলোকে সে ভালোভাবে, হ্যাঁ সেগুলোকে রাইট করতে বলছে বা নির্দেশ করতে বলছে, ডিকটেট করতে বলছে, হ্যাঁ, যে এইভাবে যে শুনছে, তো এগুলোকে ভালোভাবে লক্ষ্য করতে বলছে। তো এই যে লিসেনিং, এই যে শ্রুতির অর্থাৎ শোনার ক্ষেত্রে, লিসেনিংয়ের ক্ষেত্রে এই দক্ষতা মানে শিক্ষক যে গ্রহণ করেছে, অ্যাডপ্ট করেছে, এটাকে আমরা কি বলবো? এই অ্যাপ্রোচটা কি অ্যাপ্রোচ? দেখো, আমি ধরে নাও শিক্ষক, আমি তোমাদের বলছি যে তোমরা মনোযোগ দিয়ে দেখবে যে আমি 5 নম্বর বা 6 নম্বর যে ওয়ার্ডটা বলছি, কি ওয়ার্ড বলছি। তো এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা কি বলো তো? এই অ্যাপ্রোচটা হয়ে যাবে, কিন্তু মনে রাখবে যে এটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ, ঠিক আছে? বটম আপ অ্যাপ্রোচ মানে কি হচ্ছে, যে আমি বলছি তোমাকে সেখানে ধরতে হচ্ছে, অর্থাৎ যেখানে কষ্ট হচ্ছে, তো সেগুলো বটম আপ। আর টপ ডাউন মানে কি হবে? টপ ডাউনে অত্যন্ত সহজ থেকে জটিলের দিকে যাওয়া যায়, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ নয়, ডিকটেশন অ্যাপ্রোচ নয়, ঠিক আছে? বটম আপ অ্যাপ্রোচ বলা হয় একে। 3 নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝেছো? নেক্সট চলে যাব, দেখে নাও স্টিফেন ক্রাসন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। স্টিফেন ক্রাসন, ঠিক আছে, কে? তো দেখো স্টিফেন ক্রাসন কি করেছে, যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সম্পর্কে এক থিওরি বলেছেন। দেখো স্টিফেন ক্রাসন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর্থাৎ যে দ্বিতীয় ভাষা শেখার এই যে থিওরিটা তিনি স্টিফেন ক্রাসন কিন্তু আলোচনা করেছেন, মনে রাখবে। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে কে আলোচনা করেছেন? স্টিফেন ক্রাসন, মনে রাখবে। তো দেখেন স্টিফেন ক্রাসন তার যে হাইপোথেসিস 5টা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে অর্জন করার জন্য যে 5টা হাইপোথেসিসের কথা বলেছেন, সেটা দেখে নাও, যে লার্নিং হাইপোথেসিস, মনিটর হাইপোথেসিস, ইনপুট হাইপোথেসিস, ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস এবং অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস। তো আমরা একে একে দেখে নাও যে এখানে দেখে নাও স্টিফেন ক্রাসনের যে আমরা প্রথম যদি হাইপোথেসিসে চলে যাই, দেখে নাও অ্যাকুইজিশন লার্নিং হাইপোথেসিস। তো দেখো এখানে কি আছে, যে যে ধরে নাও শিশুরা, স্টিফেন ক্রাসন কি বলছে, দেখো যে শিশুরা কি করছে, যে দ্বিতীয় ভাষাটাও যে শেখে, সেটা কি করে, যে অ্যাকুইজিশন সাবকনসিয়াস অর্থাৎ অবচেতন প্রসেসেই কিন্তু শিশুরা শিখে নেয়, এটা একটু মনে রাখতে হবে। লার্নিং ফর্মাল ইনস্ট্রাকশন, ওকে, এবং ফর্মাল সাধারণ যেমন ইনস্ট্রাকশন সেই অনুযায়ী কিন্তু শিশুরা শিখে নেয়, এটা কি বলছে স্টিফেন ক্রাসন। নেক্সট 2 নম্বর দেখে নাও মনিটর হাইপোথেসিস। মনিটর মানে কি, ধরে নাও তুমি শেখাচ্ছ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এ অ্যান দি, বা একটা বাক্য বলছো ইংলিশে, হ্যাঁ, সৌরবীজে বয় ইত্যাদি ইত্যাদি একটা বাক্য বলছো, যেখানে শিশু ধরে নাও শিশু ক্যাচ করলো, শিশু সেটা শিখলো, শেখার পর যদি শিশু কোনো কিছুতে ভুল করে, ওকে, শিশু যদি কোনো কিছু ভুল করে, ধরে নাও সৌরভ আর এ বয় করে দেয়া হলো, তখন এই যে শিশু যে এইগুলো ভুল করছে, এই ভুলগুলোকে ঠিক করার জন্য আমাদের মনিটর হাইপোথেসিসের দিকে যেতে হয়। নেক্সট আর একটা আছে স্টিফেন ক্রাসনের যে ন্যাচারাল অর্ডার। তো ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস কি? ন্যাচারাল মানে স্বাভাবিকভাবে শিখবে, জোর দেওয়া চলবে না, শিশুদেরকে ন্যাচারাল অর্ডারে শিখতে বলা হচ্ছে, হ্যাঁ, যে স্বাভাবিকভাবে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাও যেন শিখে যায়, সেইভাবে এমন এক সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে যেন স্বাভাবিকভাবে শিখে নেয়। ইনপুট হাইপোথেসিস। তো ইনপুট হাইপোথেসিস কি, যে শিশুর যে নিজের যে ভাষা এবিলিটি, ধরো শিশুর একটা এবিলিটি আছে কি, সে 1 আর 1-এ অর্থাৎ ধরে নাও এককের ঘরের যে সংখ্যাগুলো আছে, যেমন 5 আর 5-এর যোগ করতে দাও সে 10 করে দেবে, কিন্তু তুমি 15 আর 15-তে যোগ করতে দাও সে পারবে না। অর্থাৎ তুমি শেখাচ্ছ কি 1 আর 1-এ 2 যোগ করলে 2, 2 আর 2-এ যোগ করলে 4, অর্থাৎ এক অঙ্কের সংখ্যাগুলোর
সে যোগ করে নিতে পারছে, কিন্তু 2 অঙ্কের পারছে না। তো এখানে কি করতে হবে, যে শিশুদের ইনপুট করতে হবে যে এক্সট্রা, হ্যাঁ, যে সেখানে ধরে নাও যে 15, 5 যোগ করো কত হচ্ছে দেখো, এইভাবে অর্থাৎ এক স্টেজ কিন্তু বেশি তাদেরকে কি করতে হবে, যে শেখানোর জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে দিতে হবে যে তোমরা এই জিনিসটা দেখো পারো কি পারো না। অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস। তো অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস কি, যেখানে দেখে নাও যে এখানে একটা রোল প্লে করছে যে সেলফ কনফিডেন্স, মোটিভেশন। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে হাইপোথেসিসের ক্ষেত্রে যে সেলফ কনফিডেন্স, মোটিভেশন, হ্যাঁ, এনজাইটি অর্থাৎ নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া যে শিশুদের মধ্যে থাকে, ভালোবাসা, রাগ ইত্যাদি, ক্ষোভ, এগুলো মনে রাখবে যে স্টিফেন ক্রাসনের এই যে 5টা থিওরি, এই থিওরিগুলো মনে রাখবে। নেক্সট আমরা চলে যাব, দেখে নাও যে নেক্সট দেখো নম চমস্কি কি বলছে। দেখো নম চমস্কি কি বলছে দেখে নাও, যে নম চমস্কি কি বলেছে, যে LAD অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। নম চমস্কি কি বলেছে, যে শিশুর মধ্যে ভাষা শেখার কিন্তু জন্মগত বা বংশগত দক্ষতা থাকে, তাই না? তাহলে এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। BF স্কিনার কি বলেছে, BF স্কিনারের মতে শিশুরা অনুকরণের মাধ্যমে শেখে, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো, ক্লাসটি করো, তাছাড়া কিন্তু তোমরা ইংলিশ পেডাগোগিতে কিচ্ছু পারবে না। তো মনোযোগটা একটু দাও, ঠিক আছে? অবশ্যই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আকর্ষণীয় ক্লাস, দেখে নাও শেষ মুহূর্তে। তো শিশুরা অনুকরণের মাধ্যমে শেখে, BF স্কিনার অর্থাৎ একজন টিচার ধরে নাও যা কিছু বলছে, একজন টিচার যেভাবে কথা বলে শিশুরাও তা অনুকরণের চেষ্টা করে। BF স্কিনার কিন্তু তার যে মত দিয়েছেন সেটাও আমাদের ঠিক। এবং তিনি কি বলেছেন, ড্রিল অ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে শিশুরা শেখে, অর্থাৎ বারবার অনুশীলনের মাধ্যমে শিশুরা শেখে। আর জিন পিয়াজেট জানো প্রজ্ঞামূলক থিওরি বলেছেন, যে জিন পিয়াজেট বলেছেন যে চিন্তা প্রথমে আসে তারপরে ভাষা আসে, কিন্তু লেভ ভাইগোটস্কি কি বলেছে, তার বিপরীত বলেছে, যে প্রথমে ভাষা আসে তারপরে চিন্তা আসে। তাহলে এগুলো কে কি বলেছে এগুলো কিন্তু মনে রাখতে হবে। লেভ ভাইগোটস্কি কি বলেছেন, প্রাইভেট স্পিচ সম্পর্কে, হ্যাঁ, মতামত দিয়েছেন। এরপর দেখে নাও নেক্সট প্রশ্নে, যে অ্যাজ পার নম চমস্কি থিওরি রোল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অর্থাৎ ল্যাড হেল্প করে চিলড্রেনদের কি করে, যে ইমিটেট দি ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই অ্যাডাল্টস, অর্থাৎ অনুকরণ করতে ল্যাঙ্গুয়েজ, না লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজিলি, না সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে ইজিলি লার্ন করার জন্য, না কমিউনিকেটিভ দেখে নাও কমিউনিকেট অ্যাক্টিভলি ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, না জেনারেট গ্রামার রুলস। তাহলে ল্যাড কি করে, হ্যাঁ, ল্যাড কি করে, তো দেখো এই জায়গাটা ভালোভাবে মনে রাখতে হবে যে জেনারেট গ্রামার রুলস, ঠিক আছে? আমরা যে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে ডিভাইস মস্তিষ্কে, সেটা কি করে, পুরোপুরি জেনারেট করে, কি করে, ল্যাঙ্গুয়েজ গ্রামার যে রুলসগুলো এগুলো মনে রাখতে হবে, মনে রাখবে। তো কমিউনিকেট অ্যাক্টিভলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নয়, হ্যাঁ, লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজিলি নয়, তোমার ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই অ্যাডাল্ট সেটাও নয়। নেক্সট চলে যাব, দেখে নাও দি টার্মস কম্প্রিহেন্সিবল, দেখে নাও যে এখানে দেখো যে ল্যাঙ্গুয়েজ ইজ প্রপোজড বাই কি হবে, তাহলে এটা কে বলেছে, এটা কে বলেছে? তো 5 নম্বরে অ্যান্সার করো। এটা অবশ্যই বলেছে স্টিফেন ক্রাসন। আমি বললাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই না? স্টিফেন ক্রাসন চলো অ্যাকুইজিশন নিয়ে আলোচনা করেছে। এরপরে দেখে নাও যে অ্যাকর্ডিং টু জিন পিয়াজেট বা যা পিয়াজে এ ল্যাঙ্গুয়েজ ডেভেলপস ফ্রম ড্যাশ টু ড্যাশ স্পিচ, অর্থাৎ যা পিয়াজের মধ্যে যে ল্যাঙ্গুয়েজের ডেভেলপটা হয় সেটা দেখো কি ধরনের স্পিচে, যে প্রাইভেট টু ইন্ডিভিজুয়ালাইজড, প্রাইভেট টু সোশ্যালাইজড। দেখো সোশ্যালাইজের কে কথা বলেছে, ভাইগোটস্কি বলেছে, তাই না? তো এটা ইগোসেন্ট্রিক অ্যান্ড সোশ্যালাইজেস্ট, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে ইগোসেন্ট্রিক টু সোশ্যালাইজড। ওকে, মনে রাখবে যে এখানে ইগোসেন্ট্রিক থেকে সোশ্যালের দিকে গেছে, এটা মনে রাখবে। আর প্রাইভেট দেখো এগুলো সব ভাইগোটস্কির প্রাইভেট, হ্যাঁ। তো ইগোসেন্ট্রিক থেকে আত্মসেন্ট্রিক থেকে কি হয়েছে, সোশ্যালের দিকে গেছে। নেক্সট দেখে নেব, দেখো যে অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ NCF থেকে তোমরা প্রাইমারি টেট পরীক্ষায় 1 নাম্বার কিন্তু পাবে। তো NCF কি বলেছে, দেখো ইংলিশ ইন ইন্ডিয়া ইজ ইন এ মাল্টিল্যাঙ্গুয়েজ কান্ট্রি, কি বলেছেন? দেখো যে আমাদের বহুভাষী যে দেশ, জানো আমাদের ভারতবর্ষ বহুভাষী দেশ, তার মধ্যে দেখে নাও ইংলিশ এই যে আমাদের দেশে আছে সেটা কি হিসেবে আছে, মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রির ইংলিশটা কি হিসেবে আছে, যে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসেবে ফার্স্ট
ল্যাঙ্গুয়েজ হিসেবে, না ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে, না কোনটা? চলো অ্যান্সার করো। তাহলে দেখো এখানে ইংলিশটা কি হিসেবে আছে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, মনে রাখবে। দেখো এখান থেকে তোমাদের আমি কয়েকটা টপিক আলোচনা করছি যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনোযোগ সহকারে কিন্তু আমার কথাগুলো শুনতে হবে, তাহলে বুঝতে পারবে না। দেখো কি আছে, দেখো অ্যাকর্ডিং টু এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী মনে রাখবে যে ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর দেখে নাও, যদি থ্রি ল্যাঙ্গুয়েজ যদি ফর্মুলা হয়, সেখানে মনে রাখবে সেখানে ইংলিশ কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখবে। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অর্থাৎ ধরে নাও বাংলা, আমাদের বাংলা, ইংলিশ এবং সংস্কৃত, সেখানে ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এরপর দেখে নাও আমাদের যে সংবিধান, সেই সংবিধান অনুসারে মনে রাখবে, যদি পরীক্ষায় আসে যে কনস্টিটিউশন অনুসারে ইংলিশটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ, তখন মনে রাখবে যে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ। কনস্টিটিউশন অনুযায়ী অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ। আর মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হিসেবে মনে রাখবে যে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আর যদি পরীক্ষায় আসে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে, তাহলে ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু মনে রাখতে হবে। চলো এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখে নাও, হুইচ অফ দিস মে বি বেনিফিট অফ মাল্টিলিঙ্গুয়ালিজম, অর্থাৎ বহুভাষিকতার ক্ষেত্রে কোনটা বেনিফিট? যে ইনক্রিজ ভোকাবুলারি, এফেক্টিভ স্পিচ, অর্থাৎ ইনক্রিজ করে ভোকাবুলারি আর এফেক্টিভ স্পিচের ক্ষেত্রেও এটা, তো এটা তো ঠিক আছে। আর টলারেন্স অ্যান্ড রেসপেক্ট টুয়ার্ড আদার কালচার, অর্থাৎ যে আদার কালচারের ক্ষেত্রে কি করে, যে আমাদের ভাষা যে আদান প্রদান, ঠিক আছে, অন্য ভাষার সঙ্গে কালচারগুলো কি হচ্ছে, যে সম্মান ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু মাল্টিলিঙ্গুয়ালিজম বেনিফিট দেয়। তো এটাও ঠিক, তাই না? বহুভাষীর ফলে কি হচ্ছে, যে আমরা প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ভাষার মানুষের যে কালচার, সেগুলো সম্পর্কে অবহিত হচ্ছি। রেস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটি, দেখো যে ভাষিকতার ফলে কি হচ্ছে, যে একটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে আমাদের চাকরির ক্ষেত্রে, তো এটা তো ভুল। মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস, তো এখানে ভাষা আদান প্রদান হলে শিশুরা সামাজিক আচার আচরণ অ্যাওয়ারনেস, অ্যাওয়ার হয়। তো এখানে তাহলে আমাদের 1, 2 এবং 4টা ঠিক আছে, অর্থাৎ অপশান 4 হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, ক্লাসটি কেমন লাগছে আমাকে জানিও তো একটু। ওকে, কতটা তোমরা মনোযোগ সহকারে দেখছো আমি বুঝতে পারবো, ক্লাসটি কেমন লাগছে জানিও। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। দেখে নাও আরও একটা তোমাদের আছে, হোয়াট ইজ দ্য মাদার টাং বেস্ট মাল্টিলিঙ্গুয়ালিজম। দেখো এটাও তোমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য মাদার টাং বেস্ট মাল্টিলিঙ্গুয়ালিজম, ঠিক আছে, অর্থাৎ মাতৃভাষা, যে মাল্টিলিঙ্গুয়ালিজমের ক্ষেত্রে মাতৃভাষাটা কি। দেখো, স্টার্টিং ওয়ান স্কুলিং মাদার টাং অ্যান্ড মুভ অন দি মেনি ল্যাঙ্গুয়েজ, যে প্রথমে মাদার টাং শিখলো, তারপরে অন্যান্য ল্যাঙ্গুয়েজের দিকে মুভ অন করলো। না, স্টার্টিং ওয়ান স্কুলিং ইন দি মাদার টাং অ্যান্ড মুভ টু ইংলিশ অ্যাট দি মিডিয়াম অ্যাজ দি মিডিয়াম। তাহলে দেখো এরপর কি আছে, যে লার্নিং ইন মাদার টাং মিডিয়ামে লার্নিং করছে, আর কি করছে, যে লার্নিং অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে লার্নিং থাকলেই জানবে যে মাদার টাং তো নয়, লার্নিং থাকলেই জানবে সেকেন্ড ভাষা। তো লার্নিং অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজ পসিবল, যে প্রাইমারি ইয়ার্স স্কুলিং। দেখো যে তুমি প্রাইমারি লেভেলে কি মেনি ল্যাঙ্গুয়েজকে কি বলবো লার্নিং করতে পারবে না, তাহলে লার্নিং মাদার টাং, দেখো মাদার টাংকেও লার্নিং করতে হয় না কিন্তু। তাহলে স্টার্টিং স্কুল ইন দি মাদার টাং অ্যান্ড মুভ টু ইংলিশ অ্যাজ দি মিডিয়াম, যে প্রথমে মাতৃভাষায় পড়াশুনো করলে তারপরে ইংলিশের দিকে যাবে। না, স্টার্টিং ওয়ান স্কুলিং মাদার টাং, ঠিক আছে, আর মুভ অন টু মেনি ল্যাঙ্গুয়েজ, অপশান এটা হচ্ছে যে মেনি ল্যাঙ্গুয়েজের দিকে যাব, যেহেতু মাল্টি লিঙ্গুয়ালিজমের কথা বলা হয়েছে, শুধুমাত্র ইংলিশকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই জায়গায় প্রত্যেকটাই দেখো ইংলিশ লেখা আছে, মেনি ল্যাঙ্গুয়েজ এখানে লেখা নেই। এখানে দেখুন লার্নিং মেনি ল্যাঙ্গুয়েজ, প্রথমে কি মেনি ল্যাঙ্গুয়েজ শিখবে না, তাহলে অপশান 1টা হচ্ছে সঠিক। ক্লিয়ার, বুঝেছো? চলো নেক্সট প্রশ্নে চলে যাব। দেখুন এখানে স্টেজ অফ যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটুকু জানো বা এটুকু তোমরা বুঝতে পারো, তোমরা এতটাই সিরিয়াস স্টুডেন্ট যে তোমাদের সঙ্গে আমি যদি এই কথাগুলো শেয়ার করি বুঝতে পারবে তোমরা। দেখো যে আমাদের ক্ষেত্রে এই যে প্যাডাগোজি, এটা শুধুমাত্র তুমি যে ইংলিশেই কমন পাবে তা নয়, তুমি সিডিপিতেও কমন পেয়ে যেতে পারো, আবার বাংলাতেও কমন পেয়ে যেতে পারো। যে কোনো প্যাডাগোজি থেকেই কিন্তু তুমি এই প্রশ্নগুলো কমন পেতে পারো, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
দেখো স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই যে স্টেজটা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে আমরা দেখো শিশু 0 থেকে 2 মাস বয়স পর্যন্ত কি করে, ক্রাইং করে। কুইং কি করে, 3 থেকে 5 মাস পর্যন্ত কুইং করে করতে থাকে, তাই না, কুইং করতে থাকে। আর ব্যাবলিং কি, ব্যাবলিং দা 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 এরকম করতে থাকে, এগুলো ব্যাবলিং বলে। তাহলে 6 থেকে 8 মাস পর্যন্ত শিশুরা ব্যাবলিং করে। আর 1 ওয়ার্ড স্টেজ 9 মান্থস থেকে 1.5 বছর, 1 বছর 6 মাস পর্যন্ত কি করে একটা ভাষা শিখতে পারে, যে মা বলতে পারে, বাবা বলতে পারে, খাবো বলতে পারে, হ্যাঁ ইত্যাদি একটা শব্দের ভাষা বলতে পারে। আর 2 ওয়ার্ড স্টেজ হচ্ছে 1.5 থেকে 2 বছর। এগুলো কিন্তু ভালোভাবে আমাদের কুইং, ক্রাইং, ব্যাবলিং, 1 ওয়ার্ড স্টেজ, 2 ওয়ার্ড স্টেজ মনে রাখবে। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও ইন্টারেস্টিং কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কনসিডার দি স্টেটমেন্ট এ অ্যান্ড বি রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং ইনফ্যান্টস। তো দেখো এখানে কি বলা হয়েছে, যে দুটো স্টেটমেন্ট দেয়া আছে, ঠিক আছে, দুটো স্টেটমেন্ট দেয়া আছে, যে দুটো রিগার্ডিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুটো স্টেটমেন্টের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কতটা দেখো কার্যকরী হচ্ছে। দেখো যে ইনফ্যান্সি ভোকাল ট্র্যাক্টস বেবি অফ এ বেবি আর মোর লাইক অ্যানিম্যাল দ্যান অ্যান অ্যাডাল্ট হিউম্যান। দেখো যে যেমন দেখবে যে ভোকাল একটা কি বলবো পশুর মধ্যে থাকে, হ্যাঁ সেরকম একটা মানুষের মধ্যেও থাকে, অর্থাৎ সেই গুণাবলী। আর ডিউরিং 6 to 12 months বেবি ইনভলভ, হ্যাঁ যে বাবলিং অ্যান্ড রুপেটেটিভ। তো এখানে কি হবে, চলো অ্যান্সার করো 10 নম্বর প্রশ্ন কি হবে। দেখো তো এখানে দেখো ভোকাল যে তোমার আছে, তো এখানে মানে যে বলবে, হ্যাঁ ইনফ্লুয়েন্সি যে ভোকাল, আর ভেরিগেটেড বাবলিং। তো এখানে কি হবে দেখো, তো এখানে মনে রাখবে যে রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের ভোকাল ট্র্যাক্টস, হ্যাঁ যে অফ এ বেবি আর মোর লাইক অ্যানিম্যাল দেন এ অ্যাডাল্ট হিউম্যান। অর্থাৎ একটা শিশু কি হয়, যে কি বলবো যে অ্যাডাল্ট মানুষের থেকে কি হয়, যে ভোকালটা অর্থাৎ ভয়েসটা পশুদের মতো হয়, তাই না, ও আ করে যেমন পশুরা করে বিভিন্ন স্বরে, সেরকম ছোট্ট ছোট্ট শিশুরাও সেইভাবে করে। আর 6 to 12 মান্থ শিশুরা কি করে, বাবলিং, তাই না। তো এইগুলো হচ্ছে দুটোই তার মানে ঠিক আছে। তাহলে এখানে এ আর বি কোথায় ট্রু আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের যদি প্রশ্ন পাও একটু সচেতনভাবে পড়বে, ঠিক আছে, সচেতনভাবে পড়বে। আর যে দুটোই ফলস হচ্ছে না দুটোর একটা ট্রু হচ্ছে সেটা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে চলে যাব। দি মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হুইচ ইজ রেসপন্সিবল ফর দি ডিফারেন্সিয়েশন ল্যাঙ্গুয়েজ লার্নিং ল্যাঙ্গুয়েজ ইকুয়েশনের মধ্যে পার্থক্য কী? দেখো ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাকোয়ার করি পরিবার থেকে, ল্যাঙ্গুয়েজ লার্নিং করি স্কুল থেকে, তাই না। তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং আর অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্য কী? যে গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ, অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ, টেক্সট বুক ইন ল্যাঙ্গুয়েজ, না ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট। তাহলে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোন ফ্যাক্টরটা হবে লার্নিং আর অ্যাকুইজিশনের মধ্যে, কোন ডিফারেন্টটা হবে। দেখো তাহলে এখানে ডিফারেন্টটা কি হবে, যে ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্টটা ডিফারেন্ট হবে, কারণ টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ, গ্রামার ল্যাঙ্গুয়েজ, অ্যাসেসমেন্ট ল্যাঙ্গুয়েজ এগুলো তো নয়। তাহলে এগুলো প্রত্যেকটা কি হবে, যে ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট। মনে রাখবে ডিফারেন্সটা কি, যে একটা কি শিশুরা এনভায়রনমেন্ট থেকে শিখছে, হ্যাঁ একুইয়ার করছে, আর একটা কি যে স্কুল থেকে শিখছে। তো এগুলো কি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা টেক্সট বুক তো নয়। টেক্সট বুক দেখো অ্যাসেসমেন্ট, গ্রামার এগুলো শুধুমাত্র অ্যাকুইজিশনে নেই, এগুলো সব লার্নিংয়ে আছে। তাহলে দেখো তো এগুলো তো সব লার্নিংয়ে আছে। তাহলে এই দুটো মধ্যে পার্থক্য কি, যে পরিবেশ, ভাষার যে পরিবেশ, একটা পরিবারে শেখে আর একটা স্কুলে শেখে, তাহলে দুটো প্রভেদ আছে। চলো নেক্সট দেখে নেব, যে হুইচ অবজারভেশন সাপোর্টস নম চমস্কি নিয়ে আরও আছে, যে নম চমস্কির যে আইডিয়া, সেই আইডিয়া ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে নম চমস্কি কি বলছে। দেখো নম চমস্কি কি বলছে, দেখো কি বলেছে, দেখো যে চিলড্রেন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ ফলোজ সিমিলার প্যাটার্ন, অর্থাৎ যে শিশুরা তাদের যে ভাষার যে ডেভেলপ করে সেটা সিমিলার প্যাটার্ন অ্যাক্রস কালচারে, হ্যাঁ সে একেবারে সব শিশুরাই একই প্রসেসে শেখে। তো এটা ঠিকই আছে, তাই না। দি স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অকার অ্যাট অ্যাবাউট দি সেম এজ অফ মোস্ট চিলড্রেন, অর্থাৎ
যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা অর্জন করে শিশুরা, যে মিনিমাম সকলেই একটা মানে বয়সের মধ্যে, একটা স্টেজের মধ্যে, তো এটাও ঠিক আছে। চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ কুইকলি অ্যান্ড এফোর্টলেসলি। আর শিশুরা দেখো, শিশুরা যে ভাষাটা শেখে, যেটা লার্ন করে না, যেটা অটোমেটিক আমাদের মধ্যে চলে আসে, হ্যাঁ, বাবা মা খাবো ইত্যাদি ইত্যাদি শিখে যায়, এগুলো কি তাড়াতাড়ি শিখে যায়, দ্রুত, এবং এফোর্টলেসলি শিখে যায়, অর্থাৎ কোনো চেষ্টা ছাড়াই। তো এখানে অল অফ দিস ক্লিয়ার, বুঝেছো প্রত্যেকেই? জানিও বুঝতে পেরেছো কি পারোনি। আর এক্সামের আগে কে কে আর একটা ইংলিশ পেডাগোগি ক্লাস চাও আমাকে একটু জানাও তো। ওকে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। দেখে নাও যে হুইচ ইজ নট পার্ট অফ পোর্টফোলিও, যে পোর্টফোলিওর পার্ট কোনটা নয়। দেখো যে ড্রয়িংস, ওয়ার্কশিট, ক্লাসরুম ডিসকাশন, ফটোগ্রাফ, তাহলে কোনটা পোর্টফোলিওর পার্ট নয়? দেখো পোর্টফোলিও জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ পোর্টফোলিও? দেখো তো পোর্টফোলিওটা একটু দেখে নাও, যে পোর্টফোলিও কালেকশন অফ ফটোগ্রাফ, মনে রাখবে, ড্রয়িং, ডকুমেন্টস এটসেট্রা, মনে রাখবে, যা কিছু যে তুমি ফটোগ্রাফ কালেকশন করলে, হ্যাঁ, ধরে নাও আমি তোমাকে বললাম যে নিউজ পেপারের গুরুত্বপূর্ণ অংশগুলোর থেকে, যে ধরে নাও যে টেট পরীক্ষায় কতটা শৃঙ্খলার সঙ্গে টেট পরীক্ষা হলো, সেটা নিয়ে তুমি একটা খুঁজে বের করাও, বা টেট পরীক্ষার একটা ছবি কেটে রাখো নিউজ পেপার থেকে, তাহলে কি হয়, এগুলোকে বলা হয় পোর্টফোলিও। ঠিক আছে, যেটা এক্সাম্পল দেয় তোমার ওয়ার্কের ক্ষেত্রে। তাহলে এখানে জানো যে তোমরা অ্যান্সার দেখলে, যেটা নট ওই পার্ট, হ্যাঁ, ক্লাসরুম ডিসকাশনের পার্ট নয়, এটা এটা ড্রয়িং, ওয়ার্কশিট বা ফটোগ্রাফ হবে। ঠিক আছে, তাহলে পোর্টফোলিও জিনিসটা ক্লিয়ার হলে এই পোর্টফোলিও থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে। নেক্সট দেখে নেব যে ওয়ান অফ দি মেজর অবজেক্ট অফ রিগার্ডিং ইজ টু। দেখো যে রিডিং, দুঃখিত, যে কোনটা মেজর অবজেক্ট কোনটা, যে আমরা যে রিড করি, আমরা যে পড়ি, সেই পড়ার মহত্বপূর্ণ উদ্দেশ্য কি, মানে মেন মুখ্য উদ্দেশ্য কি? যে রিড ফ্লুয়েন্টলি, না রিড লাউড অ্যান্ড ক্লিয়ার, যেটা আমরা ধরো সরব পাঠে করে থাকি, ফ্লুয়েন্টলি, হ্যাঁ, সহজেই বলতে পারি, রিড করতে পারি, এক্সট্রাক্ট মিনিং অফ দি টেক্সট, অর্থাৎ টেক্সটের মানে বুঝতে পারি, না ইউজ পাঞ্চুয়েশন মার্কস, অর্থাৎ কোথায় জ্যোতি চিহ্ন আছে, কমা, ফুল স্টপ, ঠিক আছে, কোলন, সেমিকোলন, না তোমাদের ইন্টোনেশন হোয়াইল রিডিং। তো দেখো, তো এখানে কি করে, স্বরে, রিডিংয়ের ক্ষেত্রে স্বর, হ্যাঁ, বা কোথায় কোথায় মানে কি বলবো, যে কোথায় ভালোভাবে স্বরটা ওঠাতে হবে, কোথায় নামাতে হবে, আপ ডাউন করতে হবে, করে করে পড়তে হবে, কোথায় কমা আছে সেখানে দাঁড়াতে হবে, কোন দিকটা আমরা মূলত গুরুত্ব দিই রিডিংয়ের ক্ষেত্রে। দেখো রিডিংয়ের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই কি, যে মিনিং অফ টেক্সট, যে টেক্সটের অর্থ কি, এই যে ভালোভাবে উত্তরটা মনে রাখবে। পরীক্ষায় যদি রিডিং স্কিল থেকে প্রশ্ন আসে, মেন মুখ্য উদ্দেশ্য চাই, তাহলে মনে রাখবে যে একটা আমরা যখনই রিডিং করি, কখনো একটা রিড করলাম, ধরে নাও আমি তোমাদের একটা রিড করতে দিলাম, চলো এটা রিড করো, তুমি কি করবে, এটার থেকে অর্থটাই বুঝতে পারবে, অর্থাৎ কিভাবে তুমি মনে রাখতে পারো সেই ট্রিক্সগুলো মনে রাখার চেষ্টা করবে। তাহলে এগুলো আমাদের মিনিং অফ টেক্সট। ওকে, নেক্সট দেখে নেব কি আছে, ইন এ গুড অল সেন্টেন্স ড্যাশ আছে। ওকে, যে ওয়ার্ক টুগেদার টু সাপোর্ট দি মেন আইডিয়া। দেখো কি আছে, দেখো যে অল সেন্টেন্স ওয়ার্ক টুগেদার সাপোর্ট দি মেন আইডিয়া, তো এখানে কি হবে, গুড কিসের ক্ষেত্রে, প্যারাগ্রাফ, ড্রাফট, না প্যারাফেজ, না এডিটিং। ধরে নাও যে একটা তুমি অংশ তুমি পড়েছো, এখানে ধরে নাও তুমি গরু নিয়ে রচনা লিখছো, ঠিক আছে, হ্যাঁ, গরু গৃহপালিত পশু, গরুর 4টি পা আছে, ইত্যাদি 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 লিখে, যখন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে তুমি লিখবে, তখন কি করবে, প্রত্যেকটা বাক্যে সেই বিষয়টা সম্পর্কেই তোমার থাকবে, তখন যখন সেই বিষয়টা সম্পর্কেই বাক্যে থাকবে, তখন অবশ্যই সেটা প্যারাগ্রাফ, তাহলে এটা কি হয়ে যাবে, প্যারাগ্রাফ। ওকে, তো এগুলো মনে রাখবে। ওকে, ড্রাফট, পারপেজ, এডিটিং ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু আমাদের জানার কোনো দরকার নেই। দেখো ড্যাশ প্রোভাইডস আস, তোমাদের দেখো যে কিউজ টু রিড বিটুইন দি লাইনস, তাহলে দেখো যে দুটো লাইনের, হ্যাঁ, যে রিড করছো, এখানে কি করবে, এটাকে কোন ধরনের রিডিং বলবে। দেখো এক্সটেন্সিভ রিডিং আমরা কি প্লেজারের জন্য পড়ে থাকি, নোবেল, স্টোরি, হ্যাঁ, যেগুলো ক্লাসরুমের বাইরে এটুকু মনে রাখবে। তো রাউড, দেখে নাও রিড অ্যালাউড আছে, ইন্টেন্সিভ রিডিং ক্লাসরুমের রিডিং, ঠিক আছে,
ক্লাসরুমের রিডিং যেগুলোর অর্থ সহ আমরা পড়তে থাকি, গাইডেড রিডিং কোনো শিক্ষকের গাইডে। তাহলে এখানে দেখো লাইনের মধ্যে, হ্যাঁ, যে দুটো লাইনের মধ্যে তুমি যে দেখো যে এই যে প্রোভাইডটা করা হচ্ছে শিক্ষক হিসেবে, এটা কি ধরনের প্রোভাইড, এটা হচ্ছে ইন্টেনসিভ। মনে রাখবে যখন এই যে প্রোভাইড থাকবে, যে তোমাকে প্রোভাইড আস উইথ, হ্যাঁ, কিউজ বিটুইন দি লাইন্স, তখন মনে রাখবে যে লাইন্সের মধ্যে এই যে এই জিনিসগুলো যখন বলবে, প্লেজারের জন্য হবে এক্সটেন্সিভ, তো এখানে ইন্টেনসিভ হবে। তো এক্সটেন্সিভ এবং এক্সটেন্সিভ মনে রাখবে। তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে ক্লাসরুমের বাইরে, ধরে নাও তুমি কোনো উপন্যাস পড়ছো, তুমি কোনো গল্প পড়ছো, তুমি আনন্দের জন্য পড়ছো, কবিতা পড়ছো, সেগুলো এক্সটেন্সিভ। আর ক্লাসরুমের ভেতরে বা শিক্ষক দ্বারা পরিচালিত রিডিংটাকে হচ্ছে ইন্টেনসিভ রিডিং, মনে রাখবে। নেক্সট দেখে নাও যে কনটেক্সট প্লেজ, কনটেক্সট যে প্লেজ এ ক্রুশিয়াল রোল ল্যাঙ্গুয়েজ লার্নিং সিন্স ইটস এনেবল স্টুডেন্ট টু। ধরুন না একটা সন্দর্ভ বা একটা ধরে নাও প্যারাগ্রাফ তোমাদের আমি পড়তে দিলাম, যেমন তোমাদের 24শে ডিসেম্বরে তোমাদের একটা আসবে কি ইংলিশের আনসিন আসবে, তাহলে একটা আনসিন প্রোজ পোয়েট্রি আসবে তোমাদের, বা দুটোই প্রোজ আসতে পারে, বা একটা প্রোজ একটা পোয়েট্রি আসতে পারে। তাহলে দেখো এক্ষেত্রে কি হয়, দেখো আমরা যে লার্ন করি এখানে ক্রুশিয়াল, মানে এই যে ক্রুশিয়াল যে রোলটা এটা কেমন হয়ে থাকে, যে এখানে লার্ন দি গ্রামার রুলস, অর্থাৎ আমরা সেই প্যাসেজটা থেকে কি করি, যে গ্রামারের রুলগুলো লার্ন করি, শিখি না। দেখে নাও যে গ্রাস্প মিনিং অফ দি পার্টিকুলার ওয়ার্ড, না একটা পার্টিকুলার ওয়ার্ডের মানে বুঝতে চেষ্টা করি, না ডিকোড দি রিড দি টেক্সট বুক, না বুঝতে টেক্সট বুকটা রিড করে বুঝতে চেষ্টা করি, না রাইট পোয়েট্রি এবং ইমেজিনেটিভ স্টোরিজ, যে না লিখতে ভালোবাসো, ইমেজিন করতে ভালোবাসো একটা গল্পকে। তাহলে দেখো তোমার একটা মূলত প্যারাগ্রাফ লেখাই আছে, তো তুমি সেখানে ধরো রিড করছো, সেটাকে সেখান থেকে কিছু শিখছো। এক্ষেত্রে কি হচ্ছে, তুমি যখন রিড করছো, সেটাকে যখন লার্ন করছো, সেখানে কি করছো বলো তো, যে মিনিং করছো পার্টিকুলার ওয়ার্ডের, মনে রাখবে পার্টিকুলার ওয়ার্ড মিনিং করছো, হ্যাঁ। যে ক্রুশিয়াল রোল, মোস্ট যে ক্রুশিয়াল রোলটা এখানে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের, সেটা হচ্ছে মিনিং অফ পার্টিকুলার ওয়ার্ড, এটা হচ্ছে ক্রুশিয়াল রোল। নেক্সট দেখে নাও যে হুইচ অফ দি ফলোয়িং টার্মস ইজ নট রিলেটেড ভাইগোটস্কির সোশিও কালচার থিওরি। তাহলে ভাইগোটস্কি কোলবার্গ কি বলেছেন, মোরাল থিওরি নিয়ে আলোচনা করেছেন, আর পিয়াজে প্রজ্ঞামূলক, তাই না। তাহলে এখানে কি বলেছে ভাইগোটস্কি, এই কোলবার্গ, পিয়াজে, পি কে আর ভি, এই পি কে ভি, পিয়াজে, কোহেলবার্গ বা ভাইগোটস্কি, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কমপক্ষে তোমরা 5টি প্রশ্ন পাবেই। ওকে, তো ভালোভাবে পড়বে এগুলো। তো দেখো না, হুইচ অফ দি ফলোয়িং টার্মস ইজ নট রিলেটেড টু ভাইগোটস্কির সোশিও কালচার থিওরি। তাহলে নট রিলেটেড বলা হচ্ছে ভাইগোটস্কির যে সোশিও কালচার থিওরির মধ্যে কোনটা নেই, দেখো সোশ্যাল ইন্টারাকশন আছে, তো সোশ্যাল সামাজিক যিনি কথা বলেছেন সেখানে তো সামাজিক ইন্টারাকশনের কথা থাকবেই। এরপর দেখে নাও স্ক্যাফোল্ডিং আছে, অর্থাৎ ভারাবন্ধন, যে শিশুদের কোনো জিনিস পারছে না, সেখানে শিক্ষক কিছুটা সাহায্য করে দিচ্ছে, তাতে কি হচ্ছে, সেই শিশুটা সেটা শিখে নিতে পারছে। যেমন যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, সেটাও তাই না, যে কিছুটা ধরে নাও শিশু একটা স্টেজে আছে, সেখান থেকে কিছুটা পারছে না, তো সেখানে শিক্ষক কি করছে, একটু তোমাদের সাহায্য করে দিচ্ছে, বা বাইরের থেকে কেউ একটু সাহায্য করে দিচ্ছে। তো এখানে ধরে নাও যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্টটা কি, যে ধরে নাও একটা শিশু কি করছে, সাইকেল চালাতে পারছে না, কিন্তু সাইকেলে তুমি যদি ক্যারিয়ারটা ধরে দাও তাহলে ঠিক সাইকেলটা চালাতে পারছো, অর্থাৎ এই যে একটু হেল্প করে দেওয়া, এটা হচ্ছে যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর স্ক্যাফোল্ডিংও প্রায় সেমি, তাই না, স্ক্যাফোল্ডিংও সেমি। তাহলে এখানে যেটা নেই সেটা হচ্ছে একুইজেশন ডিভাইসটা নেই, LAD, এটা কে বলেছে, নম চমস্কি বলেছে। ওকে, তাহলে দেখো আমরা টোটাল আজকে 18টি মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ পেডাগোগির প্রশ্ন উত্তর আলোচনা করলাম, যেগুলো তোমাদের সিটেট পরীক্ষায় কিন্তু বারবার এসেছে। ওকে, তাহলে আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা জানাও, এবং তোমাদের এক্সামের আগে, ওকে, তোমাদের যদি পজিটিভ কিছু আমি প্রতিক্রিয়া পাই, তবে এক্সামের আগে অবশ্যই একটা 40 থেকে 50টি পেডাগোগির প্রশ্ন নিয়ে, যে লাস্ট একেবারে একটা তোমাদের পেডাগোগির উপর এরকম বিকেল 4টেই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো কে কতটা আগ্রহী সেটা জানিও। আর তোমাদের আমি কথা দিচ্ছি যে বাংলা পেডাগোগির একটা লাস্ট ম্যারাথন ক্লাস নিয়ে আসবো,
তো দ্রুত অ্যান্সার করতে হবে, কারণ সেখানে প্রচুর প্রশ্ন আসবে। বাংলা পেডাগোগিতে ধরে নাও 15 নাম্বার পেডাগোগি থেকে থাকবেই। সেই সঙ্গে সঙ্গে গণিত পেডাগোগির ক্লাস নিয়ে আসবো তোমরা যদি চাও। আর কে 7-8-এর ইভিএসের ক্লাসটা চাও একটু জানাবে। ওকে, তাহলে আমি আগামীকাল তোমাদের জন্য ক্লাসটি নিয়ে আসার চেষ্টা করব। ওকে, আর ক্লাসটি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই তাদেরও দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এক্সাম পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাচ্ছ ফ্রি অফ কস্টে। আর যারা এখনও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি, যুক্ত হতে পারো। ওকে, ভালো থাকবে। 24শে ডিসেম্বরে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা। সেই টেট পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা। তোমরা তোমাদের বাবা মায়ের যে হাসি মুখে ফোটাও, টেট পরীক্ষা পাস করো, সকলকে অনেক শুভকামনা। টেটে তোমরা 100+, 120+ স্কোর করো। 24শে ডিসেম্বরের জন্য তোমাদের অল দ্য বেস্ট। তোমরা খুব হ্যাপি থেকো, তোমরা খুব হ্যাপি পরীক্ষা দাও, এবং পরীক্ষার রেজাল্টও যেন তোমাদেরকে হ্যাপি করতে পারে। সেই রেজাল্ট তোমার চেষ্টায় যেন তুমি যেন হ্যাপি হও, তোমার বাবা মা যেন অত্যন্ত তোমার তোমার এই রেজাল্টে যেন অত্যন্ত খুশি হয়, সুখী বোধ করে। আর অবশ্যই বাবা মাকে কিছু না দিতে পারলো, এইটুকু অন্তত দেওয়ার চেষ্টা করো প্রত্যেকেই। ওকে, বাবা মা একদিন যেন মুখে হাসি হয়, যে বলতে পারে যে আমার ছেলে আমার মেয়ে টেট পাস করেছে। এবং যে প্রাথমিক শিক্ষক হওয়ার যে স্বপ্ন, সেই লক্ষ্য পূর্ণ করার এই যে ফার্স্ট স্টেজ কিন্তু তোমাদের অবশ্যই পূর্ণ করতে হবে। তার জন্য টেট পাস করতে হবে, 100+ বা 120+ স্কোর করতেই হবে। তোমাদের সকল আমার বন্ধুদের, তোমরা যারা আমার বন্ধু আছো, হ্যাঁ, তো তোমাদের সকলকে আমার তরফ থেকে প্রচুর উইশ থাকলো এক্সামের জন্য। তো হাসি খুশি পড়াশুনো করো। ওকে, এবং তোমরা কি পড়বে এই কদিন, সে নিয়ে একটা আমি ভিডিও ক্লাস অবশ্যই একটা দেব। অবশ্যই ফলো করবে যে কিভাবে কি পড়বো, কোনটা দেখবো শেষ মিনিটে, সেগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ওকে, তো প্রত্যেকেই অন্তত আনন্দে থেকো, পড়াশুনোটা করো, এই কদিন যেটুকু আছে রিভিশন দাও, প্রয়োজনে মক টেস্ট দাও কিছু। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে বা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তোমাদের আমি 4-5টে মক টেস্টের প্রশ্ন উত্তর দিয়ে দেবো, সেগুলো এই কদিন প্র্যাকটিস করো। ওকে, আর প্রত্যেকে খুবই সুন্দরভাবে জীবনযাপন করছো, যেমন করো। আর শীতে ঠান্ডা কেউ লাগাবে না, তাহলে সেটা এক্সামে কিন্তু এফেক্ট পড়বে। হ্যাঁ, সকলে সুস্থ থাকবে, একেবারে শীতে কেউ ঠান্ডা লাগাবে না। হ্যাঁ, একেবারে শরীর সুস্থ রাখো, তবেই মন সুস্থ থাকবে, তবেই পরীক্ষা ভালো হবে। ওকে, 24শে ডিসেম্বরের জন্য অল দ্য বেস্ট। তোমরা সকলেই ভালোভাবে পরীক্ষা দাও, এবং সকলেই প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হও। পরীক্ষা দিয়ে এসে অন্তত যেন আমি এই কথাটা জানতে পারি যে দাদা বা স্যার, আপনার জন্য পরীক্ষাটা ভালো হলো, বা আমার জন্য না হলেও অন্তত তুমি নিজের জন্য পড়াশুনো করো। ওকে, চলো রাখলাম, বাবা মায়ের মুখে হাসি ফোটাও।